শিক্ষার্থীরা আশা করি ভালো আছো, বাসায় আছো, সেফে আছো। ঠিক আছে, তো আমরা কথা বাড়াচ্ছি না, আমরা কাজে চলে যাচ্ছি। আমি আজ কিছুই লিখিনি, আজকে একটু লিখে নিই। আজকে তোমাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স। ঠিক আছে, আমরা টেন্স অলরেডি কাকে বলে এবং কত প্রকার কী কী দেখেছি এবং শিখেছি, ক্লাস আমরা করেছি। সম্ভবত দুটো টেন্স নিয়ে আলোচনাও করেছিলাম, তবে সেরকম ফলপ্রসূ আলোচনা বোধহয় আমরা করতে পারিনি, যেহেতু সময় কম ছিল। ঠিক আছে, তো আজ আমি চেষ্টা করব সেগুলো আমরা আবার রিপিট করে কি ভালো মতো শিখতে। ঠিক আছে, তো টেন্স আসলে মূলত কি যে ভার্বের অর্থাৎ ভার্ব নিষ্পন্ন হওয়ার যে সময় সেটাকে তো আমরা টেন্স বলি, তাই না, কাল বলি। আর সেই টেন্সকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। আমি তারপর লিখে দিই একটু। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড হচ্ছে ফিউচার টেন্স। আর প্রত্যেক টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে একই রকম। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো আমরা আজকে যে টেন্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ শুরুটা নিয়ে আমরা আলোচনা করি, যেগুলো আমাদের খুবই দরকার, খুবই এসেনশিয়াল এবং প্রয়োজনীয়, এটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। সেই প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনগুলো বা কাকে বলে? হ্যাঁ, বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে এর বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ঠিক আছে, বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে, যেমন আমি ভাত খাই, সে স্কুলে যায়, তিনি রান্না করেন, সে একটি গান করে, তারা মাঠে কাজ করে, সে ফুটবল খেলে, হ্যাঁ, তারা মাছ ধরে। ঠিক এ ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে, এই সেন্টেন্সগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রথম আমরা দেখি যে বাংলায় আমরা কীভাবে চিনব। বাংলায় দেখে আমরা কীভাবে চিনব? আমরা যেহেতু বাঙালি এবং চারদিকে শুধু বাংলা শব্দ, আর যেহেতু আমি বলেছি আগে এখানে যদিও এগুলো বাংলায় আছে যে কাল, কিন্তু যেহেতু আমরা ইংরেজিতে শিখছি, বাংলাটাও যদি এর পাশাপাশি যদি আমরা একটু দেখি, যেহেতু আমরা চারদিকে শুধু বাংলা দেখতে পাই, বাংলা দেখি, বাংলা শুনি, হ্যাঁ, সেক্ষেত্রে বাংলাটার সম্বন্ধে আমাদের জানাটা খুব বেশি জরুরি। তো বাংলা ক্রিয়াপদটা দেখে তুমি কি করে চিনবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে একটা সেন্টেন্স দেখে তুমি কি করে বুঝবে যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? সেক্ষেত্রে বাংলা ক্রিয়ার শেষে অ, ই, এ, ও, অন্তস্থ ইত্যাদি বা প্রভৃতি চিহ্ন যুক্ত থাকবে। প্রভৃতি চিহ্ন কি থাকবে? যুক্ত থাকবে। বাংলা ক্রিয়ার শেষে অ, ই, এ, ও, অন্তস্থ প্রভৃতি চিহ্ন কি থাকবে? যুক্ত থাকবে। যেমন সে কাজটি করে, সে কাজটি করে, দেখো এখানে এ আছে, করে। আমি বই পড়ি, দেখো এখানে কি আছে, ই আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ই, এ, অন্তস্থ। যেমন সে যায়, খায়, খাও, যাও, করেও, করো, করে, এগুলো সবগুলো হচ্ছে
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায়। আমরা যখন বাংলা ক্রিয়াপদগুলো শেষে যখন এই চিহ্নগুলো আমরা দেখতে পাবো তখন বুঝে নেব যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার কিছু কিছু চিরন্তন সত্য রয়েছে, যে চিরন্তন সত্যগুলো দেখলেও কিন্তু তুমি বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সকল চিরন্তন সত্যগুলো, ইউনিভার্সাল ট্রুথ এবং অভ্যাসগত কার্য যেগুলো আছে, সেই অভ্যাসগত কার্যগুলো, চিরন্তন সত্যগুলো সবগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। চিরন্তন সত্য কোনগুলো? যেমন মনে করো, সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, চারপাশে ঘোরে, চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। এই যে চিরন্তন সত্য যেগুলো রয়েছে, হ্যাঁ, সদা সত্য কথা বলবে, হ্যাঁ, অভ্যাসগত কার্য, সে প্রতিদিন ঘুম থেকে ওঠে, অভ্যাসগত কার্য। এই যে অভ্যাসগত কার্যগুলো রয়েছে এবং চিরন্তন সত্যগুলো রয়েছে, নদীর স্রোত, সময় স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক এই ধরনের যে চিরন্তন সত্যগুলো রয়েছে এগুলো সবগুলোই প্রেজেন্ট ডেফিনিট টেন্স। সর্বদা দে উইল বি প্রেজেন্ট ডেফিনিট টেন্স। ওকে, এবার আমরা দেখি যে এই টেন্সটার স্ট্রাকচারটা কি, মানে গঠন প্রণালীটা কি। স্ট্রাকচার বা গঠন প্রণালীটা কি আসলে? স্ট্রাকচার শেখার আগে আমরা সেন্টেন্সের প্রধানত তিন ধরনের দিক শিখব। তিন ধরনের দিক দিয়ে আমরা স্ট্রাকচার শিখব। একটা হচ্ছে হা বোধক বাক্য অনুযায়ী, একটা হচ্ছে না বোধক বাক্য অনুযায়ী, আরটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য অনুযায়ী। ঠিক আছে? তো হা বোধক বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনুযায়ী আমাদের যদি স্ট্রাকচার আমরা দেখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনুযায়ী স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1, তোমাদেরকে ভার্ব পড়ানোর সময় বলেছিলাম V1টা কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, প্লাস অবজেক্ট বা দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্সেস। ওকে, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন আমি যদি বলি সে না, আমি ভাত খাই। দেখো, আমি ভাত খাইয়ের মধ্যে চিহ্নটা আছে, খাইয়ের মধ্যে রস্বই চিহ্নটা আছে, সুতরাং বুঝতেই পারছো যে এটা কি হবে, রস্বই চিহ্ন দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এবং সেক্ষেত্রে আমি এবার স্ট্রাকচারটা ইউজ করি। সাবজেক্ট হচ্ছে আই, ভাত খাই, তাহলে এরপর হচ্ছে ভার্ব হচ্ছে এখানে খাওয়া ইংরেজি কি, ইট, তাহলে আই ইট, এবং অবজেক্ট হচ্ছে এখানে ভাত, তাহলে ভাত কি, রাইস, তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। ঠিক আছে? এবার এটা একটা নোটস আমরা দেখি। নোটটা হচ্ছে কি, অর্থাৎ যেটা তোমাদের মনে রাখতে হবে সেই নোটটা হচ্ছে যেটা আমাদের মনে রাখা দরকার। বলো না, নোট টু বি পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড, অর্থাৎ একটা পয়েন্ট যেটা তোমাদের নোট হিসেবে আমি দিচ্ছি, যেটা মনে রাখতে হবে। এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের এস বা ইএস ফর্ম হবে। ভার্বের এস বা ইএস ফর্ম মানে আমি তোমাদের তখনও বলেছিলাম যে ভার্বের আসলে মূলত তিনটা ফর্ম নিয়ে আমরা আলোচনা করলো। ভার্বের হচ্ছে মূলত পাঁচটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্সিয়াল ফর্ম, তিনটা ফর্মই তো আমরা শিখি। আর দুটো ফর্ম আছে কিন্তু, একটা হচ্ছে এস বাই এস ফর্ম, একটা হচ্ছে আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যোগ করা, ভার্বের সাথে আইএনজি যোগ করা যখন প্রয়োজন পড়বে। ঠিক একই রকমভাবে আমাদের এখানে ভার্বের সাথে এস বাই এস প্রয়োজন পড়বে কখন, যখন আমরা দেখবো যে সাবজেক্টটা থার্ড পারসন কি, সিঙ্গুলার নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? আমরা আগে নাম্বারও পড়েছি, আগে পার্সনও পড়েছি। নাম্বার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। পার্সন কয় প্রকার? তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো আমরা কোন পার্সনের কথা বলছি এখানে? থার্ড পারসনের কথা বলছি, অর্থাৎ আমি সংক্রান্ত এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, তুমি বা তোমরা সংক্রান্ত এগুলো হচ্ছে সেকেন্ড পারসন, সে বা তারা সংক্রান্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদ দিয়ে সবাই হচ্ছে থার্ড পারসন। আর সেই থার্ড পারসনগুলোর মধ্যে যেগুলো তোমার সিঙ্গুলার নাম্বার মানে সিঙ্গেল, থার্ড পারসনগুলোর মধ্যে আছে সে, তিনি, তারা,
তাই না? বা যে কোনো স্থানের নাম, যে কোনো বস্তুর নাম, ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম সবগুলো হচ্ছে থার্ড পার্সন। এখন সিঙ্গুলার কোনগুলো? যেগুলো সিঙ্গেল, যেমন সে সিঙ্গুলার, যেমন রহিম সিঙ্গুলার, করিম সিঙ্গুলার, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর এই সিঙ্গুলার নাম্বারের জন্য কি হবে? ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করবো। তখন কি হবে? যেমন মনে করো সে ভাত খায়, সে ভাত খায়, এখানে সে কি? হি। তাহলে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর হি যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে কি যোগ হবে? কারণ এরপরে হচ্ছে ভার্ব হচ্ছে ইট, এইটার সাথে কি যোগ হবে? ইটস। তাহলে হি ইটস রাইস, হি ইটস রাইস। ঠিক একই রকম, যেমন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, ঢাকা স্ট্যান্ডস অন দ্য রিভার অফ বুড়িগঙ্গা। ঠিক আছে, অর্থাৎ বুড়িগঙ্গা। তাহলে ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। যাই হোক, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করব? ভার্বের সাথে এস বাই এস যোগ করব। ওকে, এবার আসো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি নেগেটিভ হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা যে স্ট্রাকচারটা ইউজ করব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডু বা ডাস প্লাস কি নট প্লাস V1 প্লাস অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স। এই যে আমরা এখানে ডু বা ডাস দিয়েছি, এটাকে কি বলে? এটা এখানে হবে অক্সিলারি ভার্ব, ডু বা ডাস। টেন্সের 12টা টেন্স রয়েছে, 3 4 12, 12টা টেন্সের মধ্যে প্রত্যেকটা টেন্সের মধ্যে কি আছে? অক্সিলারি ভার্ব রয়েছে আলাদা আলাদা। কিন্তু এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্স দুটো টেন্সের মধ্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। সেক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কি নিয়ে আসবে? ডু বা ডাস নিয়ে আসছো। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কি নিয়ে আসতে হবে? ডিড নিয়ে আসতে হবে। আমরা যখন এর পরে ক্লাস যেটা করবো পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব, তখন আমি সেটা আরো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা পাবো, যেমন সে স্কুলে যায় না, সে স্কুলে যায় না, তাহলে না হলে এটা নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স যখন আর যায় দিয়ে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর না থাকার কারণে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে সে স্কুলে যায় না বলতে সাবজেক্ট হবে সে, হি। ঠিক আছে, এখন হির সাথে কি হবে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই যে তোমার এস বাই এস যোগ করা। তাহলে সেক্ষেত্রে এখানে অক্সিলারি ভার্বের সাথে এস বাই এস যোগ করাটাই আমরা নেব, হি ডাস, তারপর নট। এবার ভার্ব হচ্ছে এখানে যাওয়া, যাওয়া হচ্ছে গো। তাহলে হি ডাস নট গো কোথায়? টু স্কুল। ঠিক আছে, রানা মাছ ধরে না। ঠিক আছে, কিরকম? রানা ডাস নট, রানাও কি থার্ড পার্সন, রানা ডাস নট ক্যাচ ফিশ। তারা মাঠে কাজ করে না, তারা হচ্ছে দে। হ্যাঁ, এবার দের সাথে কি হবে? যেহেতু এটা থার্ড পার্সন, ঠিক আছে, এটা কি থার্ড পার্সন, বাট কোন নাম্বার? প্লুরাল নাম্বার। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য হবে ডাস, কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বারের জন্য কি হবে? ডু, ডুই থেকে যাবে। তাহলে সেক্ষেত্রে দে ডু নট ওয়ার্ক ইন দ্য ফিল্ড, দে ডু নট ওয়ার্ক ইন দ্য ফিল্ড। ওকে, তাহলে নেগেটিভ যদি একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি আমরা নেগেটিভ সেন্টেন্স দেখি তাহলে সেটাকে আমরা এভাবে করেই ট্রান্সলেট করব। এবার একটু দেখি একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স দেখি, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে ওই অক্সিলারি ভার্বগুলো আগে হবে, ডু বা ডাস প্লাস সাবজেক্ট হবে। হ্যাঁ, তারপর V1 হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ডু বা ডাসটা আগে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। যেমন আমি কি
কাজ করি? আমি কি কাজ করি? প্রশ্ন করি ই দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর আমি কি দিয়ে বোঝা যাচ্ছে এটা প্রশ্ন করা হচ্ছে। তাহলে আমি কি কাজ করি, তাহলে কি হবে? আমি সাথে কি হবে? ডু। ডু আই এজ এ সাবজেক্ট, আই ডু বসলো আয়ের জন্য, এবং ভার্ব হবে ওয়ার্ক। ডু আই ওয়ার্ক। কিন্তু আমি যদি বলতাম আমি কি কাজটি করি, তাহলে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। বলো তো দেখি, কি আন্দাজ করতে পারছো? এখানে বলছে আমি কি কাজ করি, এখানে কাজটা হচ্ছে একটা ভার্ব। কিন্তু আমি যখন বলবো আমি কি কাজটি করি, এই কাজটি কিন্তু আবার এখানে ভার্ব হচ্ছে না, এটা এখানে নাউনের মতো কাজ করে। যেমন দেখো, আমি কি কাজটি করি, তাহলে কি হবে? ডু সাবজেক্ট আই, এরপর ভার্ব, ভার্ব হচ্ছে এখানে করা। ডু আই ডু কাজটি, দ্য ওয়ার্ক। তাহলে ওয়ার্কটা একবার ভার্ব আবার একবার নাউনের মতো কাজ করতে পারে। ঠিক আছে, ব্যতিক্রম সব কিছুতে রয়েছে, এখানে একটি ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা সেজন্য সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম। ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি। আবার আমি কি কাজ করি, ডু আই ওয়ার্ক। আবার যদি বলি আমি শুধু আমি করি, আমি কি করি, ডু আই ডু। ডু আই ডু। আবার যদি বলি সে কি করে, সে কি করে ইংরেজি কি হবে? এগুলো একদম ছোট ছোট সেন্টেন্স, কিন্তু এগুলোতে কিন্তু অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়। ডিস্টার্বটা কেন হয় এখন বুঝতে পারবা। সে কি করে, সে কি করার জন্য আমরা সেই জন্য কি বসাচ্ছি, অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসাচ্ছি, এরপর সাবজেক্ট বসাচ্ছি ডাজ হি, এরপর কি ভার্ব। ভার্ব হচ্ছে এখানে কি, দেখো ডাজ হি ডু, সে কি করে, ডাজ হি ডু। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সগুলো কিভাবে করা হয়। এরপর যে চিরন্তন সত্যগুলো রয়েছে, চিরন্তন সত্যগুলো তোমরা বুঝতে পারছো, আমি আগেই বলেছি পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। হ্যাঁ, একটা ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলি, যে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, কি হবে তাহলে? দ্য সান রাইজেস। কেন এটা থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বারই, একটা বস্তুর নাম, এবং এটা সিঙ্গুলার নাম্বার, এটা ডাবল নাই, কখনোই নাই। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক একই রকমভাবে আমরা যতগুলো চিরন্তন সত্য পাবো, যতগুলো হ্যাবিচুয়াল অ্যাক্ট পাবো, সবগুলোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সবগুলোকেই তোমাদের কি করতে হবে, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে মূলত বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরকম। এটার স্ট্রাকচার দিক দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, ওকে, বা মূল ফর্ম যেটাকে আমরা বলি ভার্বের প্রধান ফর্মটা বা প্রেজেন্ট ফর্ম। এবং এটাকে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ডু বা ডাস প্লাস নট প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট। ঠিক আছে, এরপর যদি এটাকে ইন্টিগ্রেটিভ করি, তাহলে ইন্টিগ্রেটিভ স্ট্রাকচারটা হচ্ছে ডু বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এগুলিকে ভালো করে অনুধাবন করতে পেরেছো। এই স্ট্রাকচারগুলো ভালো মতো লিখে দেখে আবার শিখো। ঠিক আছে, তো তোমাদের বাড়ির কাছে আমি দেবো, সেটা হচ্ছে তোমরা 5টা নেগেটিভের 5টা এবং ইন্টিগ্রেটিভের 5টা সেন্টেন্স, অর্থাৎ মোট 15টা সেন্টেন্স শুধু স্ট্রাকচার অনুযায়ী লিখে নিয়ে আসবে, অথবা অ্যাসাইনমেন্ট হিসেবে সেখানে আমাকে জমা দিতে পারো। ঠিক আছে, তোমার বাসায় করতে পারো, অথবা করে ছবি তুলে আমাকে পাঠাতে পারো। আর অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকলে তোমরা ওখানে কমেন্টসে অবশ্যই যারা রোল নাম্বার এবং নাম যদি লিখে দাও, তাহলে আমি বুঝবো যে আমার এই ক্লাসটা কে কে দেখেছে, আর সেক্ষেত্রে আমি একটু ক্লিয়ার হতে পারবো যে এই ক্লাসটা আসলে কতজন দেখেছে। ঠিক আছে, ওকে, এটা খুব বেশি জরুরি। এবং এর পরবর্তীতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করবো। আমরা ইনডিফিনিট পর্বগুলো আগে শেষ করবো, তারপর কন্টিনিউয়াস পর্বগুলো দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।